প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। পৃথিবী ক্রমশই অসভ্য হয়ে উঠছে, আর সম্ভবত তার পূর্ব শর্তটি আমরা পূরণ করতে পেরেছি, অর্থাৎ আমরা পৃথিবীবাসী অসভ্য হয়ে উঠেছি বলেই পৃথিবী অসভ্য হয়ে উঠছে, বা উঠেছে বলাই ভালো। আসলে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, স্থানীয়ভাবে বলি আর আন্তর্জাতিকভাবে বলি, এটি কিন্তু অসভ্যতার পরাকাষ্ঠা প্রদর্শন করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে যেই কথাটি একসময় ছিল, যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সমীহ করা, তাদেরকে ভয় করা, তারা কি বলছেন, তারা কোনটি পছন্দ করছেন কোনটি করছেন না, তারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির সদস্যরা, সদস্য দেশগুলো বা সদস্য দেশভুক্ত মানুষগুলো কি ভাবছেন, বিশ্ববাসী কি ভাবছে, কেউ আর এটি কেয়ার করছে না এখন। আর আস্তে আস্তে বিষয়টি এতটাই খারাপ পর্যায়ে গিয়েছে যে একটি সময়ে কেউ আর এই নামটিও নেবে না। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে যে একটি টার্ম আছে, টার্মটির কথা ভুলে যাবে মানুষ, আর এই টার্ম নিতেও লজ্জা পাবে, টার্মের নাম নিতে। কারণ এরকমই দেখছি আমরা। যদি ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রতি বিশ্ববাসীর সামান্যতম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে ফিলিস্তিনে যা ঘটছে 1 শতাব্দী ধরে, সেটি ঘটতে পারত না। যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, বিশেষভাবে গাজায় গত সাম্প্রতিক সময়ে যে পরিমাণ গণহত্যা হলো, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখি, বা অন্যান্য জায়গায় যা ঘটছে এই মুহূর্তে, যেমন ইউক্রেন রাশিয়ার এই অসম যুদ্ধটি, এর কোনো মানে হয় না, বাট চলছে, কেউ থামাতে পারছে না। বা এই যুদ্ধরত পার্টিগুলো, বিশেষভাবে বড় শক্তি বা পরাশক্তি রাশিয়া, বৃত্তাঙ্গুলি দেখাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে। মার্কিন যুক্তরাষ্ট্র যা করছে দফায় দফায় সারা বিশ্বে, ফিলিস্তিনে গণহত্যাকে বৈধতা দিয়েছে তারা, গাজায় সাম্প্রতিক গণহত্যাকে বৈধতা দিয়েছে তারা, এবং এখনো গণহত্যার পক্ষে বয়ান তৈরি করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র নামক এই দানবটি। তো তাই বলছিলাম যে কোনো দিক থেকে আর কোনো আশার আলো দেখা যাচ্ছে না। কোন শক্তিশালী রাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে, জাতিসংঘের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে, যে পৃথিবীতে যদি কোনো কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্ট রিজলভ করার জন্য আমাদের একটি আন্তর্জাতিক সংস্থা আছে, জাতিসংঘ, তার শরণাপন্ন হওয়া। কোনো বড় শক্তি, কোনো পরাশক্তি জাতিসংঘকে এম্পাওয়ার করার চেষ্টা করেনি, কেউ করছে না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যখনই দরকার হচ্ছে। আর জাতিসংঘ এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, শুধু জগন্নাথ বাগধারাটি যথেষ্ট নয় এর জন্য। তো প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নগ্ন হামলার কথা বলছি। শুক্রবার রাত শেষে বা শনিবার দিনের শুরুতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে, দক্ষিণ আমেরিকান কান্ট্রি ভেনেজুয়েলা, কারাকাসে এবং অন্যান্য জায়গায় যে মার্কিন হামলা হলো, বিমান হামলা ওখানকার সামরিক ঘাঁটিতে, এবং সেখান থেকে ওখানকার রাষ্ট্রপতি মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো, তার ওয়াইফকে সহ। তার ওয়াইফের নামটি হলো সিলিয়া ফ্লোরেস। সো নিকোলাস মাদুরো এবং সিলিয়া ফ্লোরেস, এই দুজনকে উড়িয়ে নিয়ে যাওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। এটি এক ধরনের অপহরণ বলা যেতে পারে, কিডন্যাপ করা হলো আন্তর্জাতিক নিয়ম কানুন সবকিছু লঙ্ঘন করে, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজটি একটি ভয়ঙ্কর নজির স্থাপন করলো মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়। তারা আগেও এটি করেছে, বিশ্ববাসী হয়তো সেগুলো অনেকে ভুলেও গিয়েছে, কিন্তু আবার সবকিছু তাদের অতীতের কৃতকর্ম সবকিছু মনে করিয়ে দিল তারা। যে অজুহাতে মাদুরোকে শস্ত্রে করিয়ে নেওয়া হলো বা কিডন্যাপ করে নেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, যে মাদুরো এবং তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রাগ এবং অস্ত্র পাঠাচ্ছে অবৈধভাবে, এবং গ্যাং পাঠাচ্ছে, বলা হচ্ছে যে গ্যাং পাঠিয়ে মার্কিন সমাজকে অস্থিতিশীল করছে, মার্কিন জননিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ তার বিরুদ্ধে।
এবং ডোনাল্ড ট্রাম্প বললেন যে এমনকি তিনি নিজের দেশের মানুষের জন্য ক্ষতিকারক, ভীতিকর, মানবাধিকার লঙ্ঘন করেছেন, জোর করে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি কতগুলো অভিযোগ তার বিরুদ্ধে আনা হলো। কে আনলেন? ডোনাল্ড ট্রাম্প, যার সম্পর্কে নতুন করে আপনাদের বলবার কিচ্ছু নেই। পাগলা রাজা বলে অনেকে তাকে বলে থাকেন। আসলে পাগলা রাজা আমিও একসময় বলতাম। পাগলা রাজা বললে এটি তার সব অপরাধকে লঘু করে দেখা হয়। কারণ এই বয়ানটি হয়তো এস্টাবলিশড হয়ে যাবে যে লোকটি বুঝে না, আহারে না বুঝে অনেক কিছু করছে। ও একটা ক্রিমিনাল, আসলে একটা মনস্টার। ও যা করছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে শতাব্দী ধরে তারা যে নর্মস স্ট্যান্ডার্ডস প্র্যাকটিস করছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্তত অভ্যন্তরীণ গণতন্ত্র ধরে রাখবার জন্য, বহির্বিশ্বের সঙ্গে কি আচরণ করছে বা ফরেন পলিসি কি, সে আলোচনায় এখন যাওয়া যাবে না, যাচ্ছে না এই মুহূর্তে। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চাটি যেভাবে ছিল, নর্মস এন্ড স্ট্যান্ডার্ডস যেভাবে ফলো করা হতো, সবকিছু এলোমেলো করে দিয়েছে এই লোকটি। কোনো কিছুর ধার ধারেনি, কি অভ্যন্তরীণ আইন কানুন, কি আন্তর্জাতিক কমিউনিটি, কারো ধার সে ধারে না। তার মাথায় যখন যা আসে, তার যখন যা করতে ইচ্ছে করে, ঠিক তাই করছে এই লোকটি। প্রথমবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প মনোনীত নির্বাচিত হলেন রাষ্ট্রপতি হিসেবে, আমি ভয়াবহ কষ্ট পেয়েছিলাম। আমি একসময় ওই দেশটিতে থাকতাম। ভয়াবহ কষ্ট পেয়েছিলাম, কারণ সাধারণ আমেরিকানদের ব্যাপারে, আমেরিকান ভোটারদের ব্যাপারে আমার অনেক ভালো অবজারভেশন আছে। তারা অনেক ভালো মানবিক মানুষ আমেরিকানরা। জনগণের কথা বলছি, ফরেন পলিসির কথা বলছি না, প্রিয় দর্শক। তো সেই ভোটাররা কি করে এতটা অমানবিক হলেন? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেন। তো প্রথমবার করেছেন ভালো কথা, ভুল করেছেন ধরে নিয়েছিলাম। আমি যখন দেখলাম দ্বিতীয়বারও তারা একই ভুল করলেন, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করলেন, আমার কষ্টের কোনো সীমা ছিল না। এখন আর সাধারণ আমেরিকানদের উপর ভরসা করতে পারি না। তাদের নিয়ে কোনো প্রশংসা করবো, তাদের কোনো মানবিক কাজের উদাহরণ দেব, মন থেকে সায় পাই না। তো যাই হোক, সেই ডোনাল্ড ট্রাম্প। তো প্রিয় দর্শক, তার আগে আমরা একটু পেছনে ঘুরে আসবো। ৩৬ বছর আগে ১৯৮৯ সনে একই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল ল্যাটিন আমেরিকার আরেকটি কান্ট্রি, পানামা। সেখানকার রাষ্ট্রপ্রধানকে, নরিয়েগা, ম্যানুয়েল নরিয়েগা, জেনারেল ম্যানুয়েল নরিয়েগা অনেকে বলে থাকেন, সো তাকেও অপহরণ করে নিয়ে যাওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রে। অবশ্য তার আগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ক্ষমতাচ্যুত করে তিনি আশ্রয় নিয়েছিলেন সেখানকার ভ্যাটিকান দূতাবাসে, পানামা সিটিতে। তো তাকে সেখান থেকে বের করবার জন্য উচ্চস্বরে লাউড স্পিকারে মিউজিক বাজানো হয়, এমন উচ্চস্বরে যে কারো কান সেটি নিতে পারছিল না। অবশেষে নরিয়েগা আত্মসমর্পণ করেন এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে উড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার বিচার হয়। ২০১০ সাল পর্যন্ত তিনি সেখানে জেল খাটেন। অবশেষে আরেকটি মামলা ফেস করবার জন্য তাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হয়। ১ বছর সেখানে সাজা ভোগ করার পর ফ্রান্স সরকার তাকে পানামায় পাঠিয়ে দেয়। পানামাতে কারাভোগ করেন এবং অবশেষে একটি হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন ২০১৭-তে খুব সম্ভবত। তো এই ছিল এই আমাদের সময়ের কিছুটা আগে পেছনে ফিরে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অপরাধ। তারা হাজার হাজার রাষ্ট্রীয় অপরাধ করেছে। অন্য দেশের রাষ্ট্রপতিকে অপহরণ করবার রাষ্ট্রীয় অপরাধ, অপহরণ কেস যেটি। তো ১৯৮৯ কথা বলছিলাম, ৩৬ বছর আগে। ২০০৩-এ সেটি সাম্প্রতিক কালের কথাই বলা যায়। ২০০৩-এ তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ইরাকে সৈন্য পাঠালো। কি উছিলায়? উছিলা হলো ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, অর্থাৎ গণবিধ্বংসী অস্ত্র বা মারণাস্ত্র ইরাকের কাছে আছে। কোনো সাক্ষ্য প্রমাণ তথ্য কিচ্ছু দিতে পারেনি। আনসাবস্টেন্সিয়েটেড অভিযোগ ছিল, বাট গায়ের জোরে সেটি বারবার বলে গোয়েবলসের কায়দায় প্রতিষ্ঠা করেছে। তো এবং যুক্তরাজ্যকেও সঙ্গে নিয়েছিল। তখনকার টনি ব্লেয়ার তাকে না বুঝে সমর্থন দিয়েছিল বুশকে। তো সেখানে ৯ মাস তারা সেই সৈন্য রাখে, যুদ্ধ করে। অবশেষে সাদ্দামকে তারা গ্রেপ্তার করে ২০০৩-এ। ২০০৩-এর ১৩ই ডিসেম্বর একটি গুহা থেকে সাদ্দামকে বের করে এবং আদালতের মাধ্যমে, ইরাকি আদালতের মাধ্যমে প্রহসনের একটি বিচার করে সাদ্দামকে ফাঁসিতে ঝুলানো। হ্যাঁ, সাদ্দাম একজন ডিক্টেটর ছিলেন, নৃশংস মানুষ ছিলেন, সে কথা মানছি। বাট মার্কিন যুক্তরাষ্ট্রকে কেউ দেয়নি এই দায়িত্ব। ইরাকে গিয়ে সেই দেশের সরকার পাল্টে ফেলা, সেই দেশের ভৌগোলিক অবস্থা পাল্টে ফেলা, ইরাক এখনো স্টেবল হয়নি, এই দায়িত্ব কেউ দেয়নি তাদেরকে। আর মিথ্যা অভিযোগে তারা সেখানে গিয়েছিল, উদ্দেশ্য একটি, তেল। আচ্ছা, তো এখন
এইটি তারা করছে। যখনই তাদের সুবিধা হচ্ছে, যখনই সুযোগ পাচ্ছে, কোনো স্বার্থ আদায় করতে হবে, তখন তারা নানা অছিলা তৈরি করছে, নানা বয়ান তৈরি করছে, করে সেটি এস্টাবলিশ করবার চেষ্টা করছে। এবং একসময় আসল চেহারা নিয়ে তারা আবির্ভূত হচ্ছে। তো সর্বশেষ যেটি হয়ে গেল মাদুরোর সঙ্গে, সেটিও একই উছিলায় হয়েছে। ট্রাম্প সাম্প্রতিককালে বলেছেন ওপেনলি যে তার অবজারভেশন এইটি যে কারাকাসে বা ভেনেজুয়েলায় তাদের তেল কোম্পানিগুলো ঠিকঠাক ফাংশন করছে না, এগুলো ব্যর্থ হয়েছে। তাই আমেরিকার দুনিয়ার বড় বড় তেল কোম্পানিগুলোকে, মার্কিন যুক্তরাষ্ট্রে যেগুলো আছে সেগুলোকে তিনি ভেনেজুয়েলায় পাঠাবেন। তারা সেখানে তেল উত্তোলন শুরু করবে এবং তখন ভেনেজুয়েলা আয় করতে শুরু করবে, দেশের মানুষের ভাগ্য পাল্টে যাবে। তো ভেনেজুয়েলার মানুষের ভাগ্য পাল্টাবার জন্য ট্রাম্প সেখানে যায়। আর ট্রাম্প যে মিথ্যাচার করেছে, তার দেশে অস্ত্র এবং ড্রাগ পাঠানো হচ্ছে। ইন্টারেস্টিংলি সব জরিপ, সব প্রতিবেদন, এমনকি তার দেশের প্রতিবেদনও বলছে যে ক্যারিবীয় অঞ্চল থেকেই ড্রাগ বেশি যাচ্ছে। প্যাসিফিক প্রশান্ত মহাসাগরের অঞ্চল থেকে ড্রাগ বেশি যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ক্যারিবীয় অঞ্চল থেকে যাচ্ছে না, একটা ক্ষুদ্রাংশ যাচ্ছে। মেক্সিকো থেকে প্রচুর ড্রাগ ঢুকছে আমেরিকা, চায়না থেকে ড্রাগ যাচ্ছে আমেরিকা, বিভিন্ন ভাবে এটি স্মাগলড হয়ে যাচ্ছে। তো ভেনেজুয়েলার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে একটি ক্ষুদ্রাংশ যুক্তরাষ্ট্রে পৌঁছার ড্রাগের একটি ক্ষুদ্রাংশ ভেনেজুয়েলা থেকে গিয়ে থাকে। কলম্বিয়া থেকেও বেশি যায়, তার থেকে বেশি গিয়েছে অনেক বছর ধরে। তো এই অভিযোগগুলো ছিল একেবারে নিতান্ত অমূলক, বাজে, ভিত্তিহীন, এবং উদ্দেশ্য একটি ছিল তেলের খনি দখল করা। এবং আমাদের নিশ্চয়ই অনেকে জানা আছে, প্রিয় দর্শক, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে যে পরিমাণ তেলের মজুদ আছে, অপরিশোধিত তেলের মজুদের মধ্যে 1/5 অর্থাৎ সারা পৃথিবীতে অপরিশোধিত তেল অ্যাভেলেবল যত আছে মাটির নিচে বিভিন্ন দেশে, 1/5 আছে ভেনেজুয়েলা। এবং ভেনেজুয়েলার যে মজুদ আছে সেইটিও মার্কিন যুক্তরাষ্ট্রের বহুগুণ তেলের মজুদ। তো সবকিছু মিলিয়ে তার লোভ হয়েছে এই পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্পের, যে তার ভেনেজুয়েলার তেল লাগবে, তার তেল কোম্পানিগুলোকে সেখানে এস্টাবলিশ করতে হবে। তো কোনো অছিলা তো নেই, তাই এখন ড্রাগ পাচার করছে ভেনেজুয়েলা, অস্ত্র পাচার করছে আমেরিকার পরিস্থিতি খারাপ করছে, এইসব কথা বলে এই হামলাটি করা হলো শুক্রবার রাতে কিংবা শনিবার সকালে কারাকাসে এবং অন্যান্য জায়গায়, এবং মাদুরোকে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে ধরে নেওয়া হলো। এবং সেখানে ব্রুকলিনে, নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন একটি 5টি বাড়া আছে প্রশাসনিক বিভাগ, সেই 5টি বাড়ার একটি হলো ব্রুকলিন। সেখানে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার তাকে রাখা হয়েছে কয়েদিদের সঙ্গে, দুর্ধর্ষ অপরাধীদের সঙ্গে। তো আন্তর্জাতিক কমিউনিটি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন, জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, এর বাইরে তার করবার কিছু নেই আসলে। জাতিসংঘের কথা কে শুনে? মার্কিন যুক্তরাষ্ট্র তো শুনবার কোনো কারণই নেই। চীন এবং রাশিয়া প্রতিক্রিয়া দিয়েছে, অন্যান্যরা অবজার্ভ করছে সারা পৃথিবীতে কি প্রতিবাদ হচ্ছে, যার যার মতো করে। আবার বেশি প্রতিবাদও করা যাবে না, অন্য দেশগুলো খুব যে প্রতিবাদ করবে প্রাণ করে সেটিও পারবে না, কারণ ট্রাম্প এটি মনে রাখবে, কোন শুল্কের খড়গ তাদের উপর চাপিয়ে দেবে, এমন কিছু করবে যে সেই দেশের জন্য তাদের অর্থনীতি টিকিয়ে রাখবার ব্যাপারটি মুশকিল হয়ে যাবে। তো এইসব কারণে এই দেশের প্রতি প্রতিক্রিয়া দেওয়া অনেকের জন্য বেশ ট্রাবলসাম এবং ইনকনভিনিয়েন্ট। তো সেই জন্য বলছিলাম, যা চলছে এটি ভয়ঙ্কর। সারা পৃথিবীর জন্য যুক্তরাষ্ট্র আরেকটি মন্দ উদাহরণ, মন্দ নজির স্থাপন করে। এখন চাইলে যে কেউ, ইন্ডিয়া চাইলে তার ছোটখাটো প্রতিবেশী দেশের কাউকে পছন্দ না হলে বিমান হামলা করে গিয়ে তাকে ধরে নিয়ে আসবে। রাশিয়া চাইলে সেটি করতে পারবে, অন্যান্য যারা পরাশক্তি আছে তারা চাইলে করতে পারবে, কারণ কথা বলার কোনো জায়গা রইল না। আর প্রতি বছর মার্কিন ফরেন ডিপার্টমেন্ট, পররাষ্ট্র দপ্তর মানবাধিকারের রিপোর্ট দিচ্ছে সারা বিশ্বের সব দেশের মানবাধিকার পরিস্থিতি কিরকম। তাদের আর সেই অধিকারটি থাকলো না। তারা যদি সেই চেষ্টা এখনো আবার করে, নির্লজ্জ কাজ হবে এটি, এবং পৃথিবীর সব দেশের উচিত হবে একসঙ্গে সেই রিপোর্ট ছিঁড়ে ফেলা। তো তাদেরও কথা বলবার, মানবাধিকার নিয়ে কথা বলবার, গণতন্ত্র নিয়ে কথা বলবার আর কোনো জায়গা থাকলো না, এটি হয় না। আর আমেরিকার জনগণ কিভাবে দেখছে বিষয়টি, তাদের দেশকেও নিতান্তই লজ্জায় ফেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্য থেকে এইসব পাগলামি বা খেপাটে কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, অন্য দেশ থেকে তো হওয়াই দরকার। তো জঘন্য, এই বিষয়টি নিন্দা জানাবার ভাষা আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো প্রহসনের বিচার করে আবার মাদুরোকেও হয়তো ফাঁসি দেওয়া হবে, নাহলে কিছু একটা করা হবে। এবং শুধু সেটি না, এরপর কাকে ধরবে?
পরবর্তী টার্গেট কে সেটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে দুটো দেশের নাম উল্লেখ করেছে ডোনাল্ড ট্রাম্প। সেই দেশ দুটি হলো কলম্বিয়া এবং কিউবা। তো এই দুটো দেশ এখন ঝুঁকির মুখে আছে। দেখা যাক, আমরা হয়তো তার শাসনামলে পুরো টার্মটি যদি ডোনাল্ড ট্রাম্প শেষ করতে পারে, তখনই হয়তো কোনো কিছু দেখবো ফার্দার কোন দেশকে এই পাগল টার্গেট করে, এই ক্রেজি মানুষটি। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো কিছু।